আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। আওয়ামী শাসনামলে দায়িত্বে থাকা 3 গভর্নরের নথি সহ 23 ধরনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিন ডিএনসিসি হাসপাতাল নির্মাণ প্রকল্পে 3,30,00,000 টাকার অর্থ আত্মসাতের চেষ্টায় মামলা হয় সাবেক প্রকল্প পরিচালক ডক্টর ইকবাল কবির সহ 2 জনের বিরুদ্ধে। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে ঋণখেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি ও এসালম গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার যোগসাজশের অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় এই ব্যাংকটির এসব অব্যবস্থাপনার অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। তার সূত্র ধরে সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার সহ মোট 23 ধরনের নথি চেয়ে ব্যাংকটিকে চিঠি দিয়েছে দুদক। এছাড়া খেলাপি ঋণ নীতিমালার সুবিধাপ্রাপ্ত বেক্সিমকো, এমআর, রতন, কেয়া, যমুনা, থার্মেক্স, শিকদার, বিবিএস, আব্দুল মোনেম ও এনান্টেক্স গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের নথিও চেয়েছে সংস্থাটি। সাবেক গভর্নর আতিউর রহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে অনিয়ম, ঋণ খেলাপি অনেকগুলো বিষয়ে একটা অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী কর্মকর্তা হয়তো প্রতিবেদন সাবমিট করবেন, তারপরে আইনানুগ ব্যবস্থা নেবে। এদিন করোনাকালে মহাখালী ডিএনসিসি হাসপাতাল নির্মাণ প্রকল্পে 3,30,00,000 টাকার অর্থ আত্মসাৎ চেষ্টার অভিযোগে সাবেক প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 3,30,00,000 টাকা উনি আত্মসাৎ করার চেষ্টা করেছেন। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন ইকবাল কবির এবং এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইদুর রহমান এই 2 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে। এদিকে টিআর কাবিখার নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন সহ 18 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিনের মন্দা অবস্থা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। বাড়ছে লেনদেন, সূচকেও দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। খাত সংশ্লিষ্টরা বলছে নির্বাচনের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় আস্থা ফিরতে শুরু করেছে বিনিয়োগকারীদের মাঝে। বাজেটে দেওয়া সুবিধাও পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা পালন করছে। সরকার পতনের পর পুঁজিবাজার ভালো হবে এমন প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের, কিন্তু পূরণ হয়নি তাদের প্রত্যাশা। বরং গত 1 বছরে আরো অস্থির হয়েছে বাজার। পুঁজি হারিয়ে আস্থাহীনতায় বিনিয়োগকারীরা। হিসেব বলছে গত বছরের 2রা জুলাই থেকে চলতি বছরের 25 জুন পর্যন্ত বাজার মূলধন হারিয়েছে 2,854 কোটি টাকা। একই সময়ে সূচকও কমেছে 573 পয়েন্ট। তবে এবার পতন থেকে বেরিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার। গত 2 সপ্তাহ ধরে সূচকের টানা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গতি বেড়েছে লেনদেনেও। সবশেষ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসিতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 32 পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে 5,068 পয়েন্টে। এর আগে বুধবার ডিএসসিতে লেনদেন ছিল 8 মাসের মধ্যে সর্বোচ্চ টাকার অঙ্কে, যার পরিমাণ ছিল 690 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণায় আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের মাঝে। ইলেকশন কবে হবে বা আদৌ কোনো ইমিডিয়েটলি হচ্ছে কিনা সেটা নিয়ে কনফিউশন ছিল, যেটা আমরা দেখেছি যে ঈদের আগে দ্যাট হ্যাজ বিন ক্লিয়ারড, এবং তারপরে গত কয়েকদিন ধরে ইট হ্যাজ বিন রিপিটেডলি সেড যে ইলেকশনের মোটামুটি একটা রোডম্যাপ দেওয়া হয়েছে, উইচ উইল বি সামটাইমস ইন ফেব্রুয়ারি টু এপ্রিল নেক্সট ইয়ার। তো এই যে আপনার কনফিউশন গুলি যেগুলি ছিল, যেগুলি পুঁজিবাজারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে, সেগুলির থেকে মোটামুটি ভাবে আমরা বেরিয়ে আসছি। পুঁজিবাজার উন্নয়নে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণে বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারও কমানো হয়েছে। এসব পদক্ষেপের সুফল মিলছে এখন, বলছেন ডিবিএ প্রেসিডেন্ট। আমাদের প্রধান সমস্যা যে কয়েকটা ছিল, এর মধ্যে একটা ছিল ইন্টারেস্ট রেট, ভেরি হাই ইন্টারেস্ট রেট। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেটটা হ্যাজ স্টার্টেড কামিং ডাউন। বাজারে বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স ফিরে আসছে। এটা আমরা যদি ধরে রাখতে পারি, আমরা যদি ইফ ইউ ক্যান এনশিওর দ্য কর্পোরেট গভর্নেন্স, মনিটরিং, সার্ভিলেন্স, তাহলে আমরা আশা করি যে এই যে আপনার ইনক্রিজ ভলিউমটা আমরা হয়তো একটা পর্যায়ে যে 1,500 থেকে 2,000 কোটি টাকা পৌঁছবে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার ইনশাআল্লাহ। বাজারে বিনিয়োগযোগ্য শেয়ারের সংখ্যা সীমিত, যা বাড়লে বাজারকে আরও বেশি স্থিতিশীল করা সম্ভব হবে বলেও জানান তিনি। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দিনের দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটন ডিসিতে। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম দিনের বৈঠকও। প্রথম দিন দুই দেশের বাণিজ্য সম্পর্কে প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে আলোচনায় অংশ নেন। দুপক্ষের মধ্যে বৈঠক আজ রাত 9টায় আবার শুরু হবে। শুক্রবারও এই আলোচনা চলবে। এবার ব্রাজিলের ওপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে তিনি অভিযোগ করেন ব্রাজিল মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর আক্রমণ চালাচ্ছে এবং সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা করছে। এই হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। শুধু ব্রাজিল নয়, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 22টি দেশকে এমন চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। তার পরিকল্পনা অনুযায়ী এই নতুন শুল্ক আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার কেন্দ্রস্থলে একটি নতুন ফ্ল্যাগশিপ শোরুম চালু করার মাধ্যমে চীনা অটোমেটিভ জায়ান্ট জিএসই বাংলাদেশে তাদের সম্প্রসারণ অব্যাহত রেখেছে। জমকাল অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটি চালু করা হয়েছে এবং ডিএইচএস মোটরসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস খন্দকার, প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং জিএম আরমান রশিদ এবং ফারহান সামাদ উপস্থিত ছিলেন। এই সময় জিএসসি এর পক্ষ থেকে জিএসসি ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝৌ, চীনের গুয়াংজুর জিএসসি সদর দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন। লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতে অন্তত 6 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন 15 জন। লোহিত সাগরে এটি হুতিদের সবচেয়ে ভয়াবহ হামলা, যা বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বুধবার লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় লাইবেরিয়ান পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এতে জাহাজটির 25 জন আরোহীর মধ্যে 6 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যে কার্যরত একটি ইউরোপীয় নৌবাহিনী। হুতিদের পক্ষ থেকে জানানো হয়, গ্রিসের মালিকানাধীন এন্টারসিটি সি নামে পণ্যবাহী জাহাজটিতে একটি ছোট্ট নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে এই হামলা চালানো হয়। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলার দাবি করেছে তারা। হামলায় জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানায় ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকেএমটিও। পরে জাহাজটি ইয়েমেনের হুদাইদার উপকূলে ডুবে যায়, যা হুতিদের নিয়ন্ত্রিত এলাকা। বিশ্লেষকরা বলছেন এটি লোহিত সাগরে হুতিদের অন্যতম সবচেয়ে মারাত্মক হামলা। একের পর এক এমন হামলায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলে এখন বাড়ছে নিরাপত্তা ও মানবিক সংকট নিয়ে শঙ্কা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ক্রিকেট ও ফুটবল খেলে সঞ্চয় করা টাকায় গরুর খামার করে উদ্যোক্তা মৌলভীবাজার সদর উপজেলার কামরুল একটি মাত্র গরু দিয়ে শুরু করলো। তার খামারে এখন 45টির বেশি গরু রয়েছে। দুধ বিক্রি ও ষাঁড় গরু বিক্রি করে এখন স্বাবলম্বী তিনি। শেখ সিরাজুল ইসলামের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার সদর উপজেলার মনোমুখ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় কামরুল গড়ে তুলেছেন শাফি অ্যাগ্রো নামের গরুর খামার। তার খামারে রয়েছে দেশি বিদেশি প্রজাতির গরু। কামরুল জানান, স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট খেলে কিছু সম্মানী জুটলে সেটা সঞ্চয় করতেন। 2012 সালে সেই সঞ্চয়ের অর্থ দিয়ে একটি গাভী কেনেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার খামারে রয়েছে 20টি গাভী সহ 45টি ষাঁড় গরু। গত কুরবানির ঈদে 35টি ষাঁড় বিক্রি করে লাভবান হন উদ্যোক্তা কামরুল। ছোট থেকে আমার স্বপ্ন আছিল যে আমি খামার করতাম, পশুপালন করতাম, কারণ পশুর প্রতি আমার আলাদা একটা প্রেম আছে। আর আমার ফ্যামিলি থেকে আমি কোনো ধরনের সহযোগিতা নিছি না, আমি না নিয়ে আমার নিজ থেকে শুরু করি। ইনশাল্লাহ আজ পর্যন্ত আমি এই পর্যায়ে আগাইছি। এখন যদি আমি সরকারিভাবে ভালোভাবে সহযোগিতা পাইতাম, ইনশাল্লাহ আমার খামারে আরো বড় করতে পারলাম।
প্রতিদিন প্রায় 2.5 মণ দুধ বিক্রি করেন তিনি। আয় করেন প্রায় 8 থেকে 10 হাজার টাকা। তবে গরুর খাবারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাকে। এমন ভাবে দাম বাড়ছে যে আপনি এগুলা বেশি খাওয়ানি যাইতে পারতে না, গেলে আপনি আলোর মুখ দেখতে নাই বা লাভর মুখ দেখতে নাই। তার খামারে এলাকার বেকার যুবকদেরও কর্মসংস্থান হয়েছে। ঘাস কাটি গরুরে খানি দেই, কাজ করি আমরা সবাই খাইতে চলতে পারলাম, ওখানে চাকরি করিলাম। খাদ্য অনেক দাম বেশি, এর জন্য আমার মালিককে চারিমুখায় গাছ ফলাইছে, আমরা গাছ বেসায় খাওয়াইতাম। খামারিদের নানা প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগ। প্রশিক্ষণ, ভ্যাকসিন সহ বিভিন্ন চিকিৎসা প্রদান করতেছি এবং ওনাদেরকে সাপোর্ট দিতেছি। আশা করি যে এই নতুন উদ্যোক্তা সহজ শর্তে যদি ব্যাংক থেকে ঋণ পায় তাহলে তারা আরও এগিয়ে আসবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ছোট বড় মিলিয়ে 5,561টি খামার রয়েছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা চান খামারিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইম। এখনকার মতো আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।